এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভাষার বিকাশ এবং শিক্ষণ প্রণালী। তো ভাষা বিকাশের মূলত তিনটা স্তর থাকে। শিশুদের ভাষা বিকাশের মূলত তিনটা স্তর থাকে। প্রথম স্তর হচ্ছে প্রাক প্রাথমিক, যে স্তরের নাম হচ্ছে প্রাক প্রাথমিক। এটার বয়সসীমা ধরা হয় 0 থেকে 6 বছর, মানে বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তার ভাষার বিকাশ হয়। ভাষার বিকাশ হয় না এটা আমরা বলতে পারি না, তার ভাষার বিকাশ হয়। কিন্তু ঘরে তার পরিবারে তার মা বাবা আত্মীয় স্বজনের কথাবার্তা শুনে তার ভাষার বিকাশ হয়। দ্বিতীয় যেটা স্তর বা স্টেজ, এটা হচ্ছে প্রাথমিক স্তর, যেটা 6 থেকে 10 বছর, মানে এলপি সেকশনে আমরা বলতে পারি, এলপি সেকশনে। তারপর হচ্ছে মাধ্যমিক স্তরে, ঠিক আছে, মাধ্যমিক স্তরে ভাষার বিকাশ সবচেয়ে বেশি হয়। এবার এই সময়ে তার তিনটা গোল আছে। একটা দেখুন মনস্তাত্ত্বিক অবস্থা, এই সময় ইন্দ্রিয় নির্ভরতা এবং স্বতঃস্ফূর্ত অনুকরণ। সে এই যে 0 থেকে 6 বছর বয়সে সে কী করবে স্যার, সে ইন্দ্রিয় নির্ভরতা, অর্থাৎ সে যা দেখবে, সেন্স অর্গান যাকে বলা হয়, পঞ্চ ইন্দ্রিয়, যা দেখবে তা শুনবে, আচ্ছা তা শিখবে। যা সে দেখবে তা সে শিখবে, যা সে শুনবে তাতে শিখবে। অর্থাৎ দেখা, শোনা, স্পর্শ করা, অনুভূতি পাওয়া, এগুলা দিয়ে সে কী করে এই সময় তার শিখবে। অনুকরণের মাধ্যমে সে ভাষাটাকে শিখবে, ভাষার বিকাশ ঘটাবে। এবং নিরন্তর জিজ্ঞাসা এবং শব্দভাণ্ডার বৃদ্ধি করে। প্রাথমিক স্তরে সে অনেক জিজ্ঞাসা করে। 6 থেকে 10 বছরের শিশুরা দেখবেন পাগল করে দেবে, আপনাকে অনেক জিজ্ঞাসা করবে, বাবা এটা কি, মা এটা কি, স্যার ওইটা কি, স্যার ওটা করলে কি হবে, স্যার ওইটা করলে কি হবে, মা এটা করলে কি হবে, মা এটা না করলে কি হবে। এই ধরনের দেখুন অনেক প্রশ্ন করতে করতে আপনাকে মানে এক প্রকারের অসহ্য করে দেবে। তো এটা হচ্ছে বয়স, এটা হচ্ছে ভাষা বিকাশের একটা বয়স। এবং এই সময় এই সে জিজ্ঞাসা করতে করতে তার মধ্যে শব্দ ভাণ্ডার কী হয়, শব্দ ভাণ্ডার বিকশিত হয় কিংবা শব্দ ভাণ্ডার বৃদ্ধি হয় আমরা বলতে পারি। এবং মাধ্যমিক স্তরে এই সময়ে মাধ্যমিক যেটা স্তর, এই সময় তার বৌদ্ধিক বিকাশ এবং সংবেদনশীলতা হয়। ঠিক আছে, এটা তার 11 থেকে 15 বছর আমরা ধরে নেব বয়সটাকে, 11 থেকে 15 বছর ধরে নিই, ক্লিয়ার। এখানে এই বয়সে তার বৌদ্ধিক বিকাশ হবে এবং সংবেদনশীলতা হবে। বৌদ্ধিক বিকাশ বৃদ্ধি হবে, মানে চিন্তাধারা করতে পারবে, নিজে থেকে কিছু একটা ভালো মন্দ খারাপ বুঝতে পারবে, ঠিক আছে। এবং প্রাক প্রাথমিক স্তরের যেটা মূল লক্ষ্যটা কি হয়, ইন্দ্রিয় সচেতনতা, ইন্দ্রিয় সচেতনতা খুব বৃদ্ধি হয় এবং ধ্বনি প্রতীক পরিচয়, মানে যা শুনে তাই শিখে নেয়। এবার আপনি তার সঙ্গে গালি দেবেন, মহা বিপদে পড়বেন। আপনার ঘরে আত্মীয় স্বজন 10 জন আসবে, সে ওদের সামনে গালি শব্দটা প্রয়োগ করে দেবে, আপনাকে খালাস করে দেবে। তাই ছোট্ট শিশুদের সামনে গালিগালাজ করা থেকে বিরত থাকুন, সাবধান থাকুন। যান্ত্রিক দক্ষতা, উচ্চারণ, বানান, পঠন এবং বাক্য গঠন। প্রাথমিক স্তরের মূল লক্ষ্যটা কী থাকে এই সময়, 6 থেকে 10 বছরে ভাষার বিকাশে তাদের মূল লক্ষ্যটা কী থাকে, যান্ত্রিক দক্ষতা। এই সময় তারা বানান উচ্চারণ করে, পড়ে এবং বাক্য গঠন করতে শিখে। আর মাধ্যমিক স্তরের মূল লক্ষ্য কী হয়, সাহিত্য রস আস্বাদন করে। তারা বিভিন্ন গ্রন্থাবলী পড়ে, বিভিন্ন বড় বড় উপন্যাস পড়ে, তারা কী করে সাহিত্য রস আস্বাদন করতে পারে, সৃজনশীলতা তৈরি করতে পারে এবং ব্যাকরণের প্রায়োগিক জ্ঞান করতে পারে। যেহেতু 11 থেকে 15 বছর মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী শিশু, তাদের যে ভাষার বিকাশ তাদের তো হাই স্ট্যান্ডার্ডে থাকবেই, কারণ বয়সের সঙ্গে সব কিছুর একটা সম্পর্ক থাকে। শিক্ষকের ভূমিকা কি, প্রাক প্রাথমিক স্তরের শিক্ষকের ভূমিকা হচ্ছে পরিবেশের সঞ্চালক। তিনি একটা ফেয়ার ফ্রি এনভায়রনমেন্ট তৈরি করে দেবেন, শিক্ষণযোগ্য পরিবেশ ওনাকে একটা তৈরি করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা খুব ভালো করে জিনিসগুলো শিখতে পারে। প্রাথমিক স্তরে সতর্ক পর্যবেক্ষক এবং ত্রুটি সংশোধক, একদম সতর্ক পর্যবেক্ষক থাকতে হবে, যাতে তিনি যে পর্যবেক্ষণ করবেন সেটাকে খুব সিনসিয়ার হতে হবে, যাতে কোনো ভুল না হয়। এবং যদি কিছু ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটাকে সংশোধন করে দিতে হবে, কারণ না হলে পরবর্তী সময় শিশুটা ওই ভুলটাও তার মধ্যে কিন্তু থেকে যাবে।
সে যদি গরুকে গরু না বলে যদি মহিষ বলে, তো আপনি তাকে বলবেন যে বাবা এটা এটা হচ্ছে মহিষ না, এটা হচ্ছে গরু। কারণ না হলে তার স্কিমার মধ্যে ফিট হয়ে যাবে যে দিট ইজ বাফেলো, দিট ইজ নট এ কাউ। ক্লিয়ার? এবং মাধ্যমিক স্তরে শিক্ষকের মূল ভূমিকা থাকে সাহিত্যের পথপ্রদর্শক এবং একজন বিশ্লেষক হিসাবে। এবার আমরা দেখি এই যে স্টেপগুলো দেখলাম, এই প্রত্যেকটা স্টেপকে আমরা আলাদা আলাদাভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথম আমরা দেখি প্রাক প্রাথমিক স্তর, যেটাকে আমরা বলেছিলাম যে ইন্দ্রিয় নির্ভর শিক্ষণ। ইন্দ্রিয় নির্ভর শিক্ষণ মানে কি, আমরা ইন্দ্রিয় দিয়ে যা কিছু দেখতে পারি, যেমন চোখ ইন্দ্রিয় মানে চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ নেই, তারপর জিহ্বা দিয়ে শ্বাস নেই, তারপর শরীরের চামড়া দিয়ে বা চর্ম দিয়ে আমরা অনুভূতি নেই। এই যে ইন্দ্রিয় দ্বারা আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করি, এটাকে বলা হয় ইন্দ্রিয় নির্ভর। এই সময়টা হচ্ছে 6 সপ্তাহ থেকে 6 বছর বয়স। 6 সপ্তাহ থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের বিকাশ হয় ইন্দ্রিয় নির্ভর শিক্ষণের মাধ্যমে। এটি প্রথাগত প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী স্তর। প্রথাগত প্রাথমিক শিক্ষা মানে কি, স্কুলে ভর্তি হওয়া। এক কথায় যদি বলি যে প্রথাগত প্রাথমিক শিক্ষা মানে কি, মানে বিদ্যালয়ে ভর্তি হওয়া। তো এই সময়টা হচ্ছে বিদ্যালয়ে ভর্তি হওয়ার ঠিক আগের স্টেজ বা আগের স্তর, যেখানে বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিক্ষাদান করতে হবে। শিশুদের যে শিক্ষাদান করাবো, অর্থাৎ ভালো ভালো জিনিস তাকে দেখাবো, ভালো ভালো জিনিস তাকে শোনাবো, সবসময় তার সামনে ভালো ভালো কথাগুলা বলবো, যে জিনিসগুলা দেখবে সেগুলা যেন কোনো একটা ভ্যালু থাকে, ভালো ভালো জিনিস যেন চোখে দেখে। ঠিক আছে, এই ধরনের ইন্দ্রিয়র মাধ্যমে তাকে আমরা ভালো করে শিক্ষাদান করতে হবে। বর্ণমালার চেয়ে শব্দ আগে আসে। এই ক্ষেত্রে দেখুন বর্ণানুক্রমিক একটা পদ্ধতি রয়েছে। এই বর্ণানুক্রমিক পদ্ধতিতে বর্ণমালা শেখানোর দরকার নাই। অতি পরিচিত শব্দ যেমন মা, বাবা, ভাই, দিদি দিয়ে শুরু করে সেগুলিকে লেখায় অভ্যস্ত করতে হবে এবং পরে ছোট বাক্য গঠন শেখাতে হবে। প্রথমেই আমরা শিশুদের কি বলি, এই দেখো তোর মা, মা, বাবা, ভাই, বোন, দিদি, ওইগুলো তারা শিখে নেয় অটোমেটিক। মা মা বলতে বলতে সে কিন্তু মাটা শিখে নিল, কিন্তু মাটা কি করে লিখবে সে কিন্তু জানে না। ঠিক আছে, বাবার মধ্যে কয়টা বর্ণ লাগে সেটা কিন্তু জানে না, কিন্তু সে জানে বাবা। ঠিক আছে, তো ওই যে বর্ণমালার চেয়ে কিন্তু শব্দ আগে আসে। এই জন্য বলেছে এই সময় প্রাক প্রাথমিক স্তরে তাদের বর্ণমালার আগে শব্দ আসে। আর যখনই এই বেসিক শব্দগুলো যখনই তার মধ্যে চলে আসে, মা, বাবা, ভাই, দিদি, তখন সেগুলিকে শুরু করে বা সেগুলিকে ধরে আমরা সেগুলিকে অভ্যস্ত করাতে হবে এবং তারপর আমরা লিপিতে চলে যেতে হবে, বর্ণতে চলে যেতে হবে, যে মাটাকে কি করে লিখবে, এই হচ্ছে মা। ক্লিয়ার স্যার? এই ধরনের আমাদের শেখাতে হবে। তারপরে যে সাক্ষরতার প্রথম ধাপ যেটা বলেছিলাম, কান দিয়ে আমরা কি করি, শব্দ শুনি এবং উচ্চারণ শুনি। কান দিয়ে শ্রুতি হয়, এটা ইন্দ্রিয় এবং প্রতীকের যেটা সমন্বয় বলেছে। কান দিয়ে আমরা কি করি, শব্দগুলোকে শুনি এবং উচ্চারণ করি। যা বলা হচ্ছে তা শিশু যথাযথভাবে শুনতে ও বুঝতে পারছে কিনা না। শিশুর যদি কান ঠিকঠাক থাকে, ভালো থাকে, তাহলে যা বলছে তা তো সে ভালো করে শুনতে পারবে। কোন বর্ণ কিভাবে উচ্চারিত হবে তার প্রশিক্ষণ দিতে হবে। কোন বর্ণ কিভাবে উচ্চারণ হয়, যেমন ক, খ, গ, ঘ, এই যে তার উচ্চারণ। যেমন ককে যদি আমি বলি ক, খ, তাহলে তো হবে না। ককে আমার বলতে হবে ক, খ। এই প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ শিশুদের শেখাতে হবে, শোনাতে হবে, তখনই সে সঠিক উচ্চারণ শুনে। মা, আমি তাকে মা বলবো না, আমি তাকে বলবো মা। ক্লিয়ারলি আমি তাকে মা বলবো। যেহেতু যখন আমি তাকে মা বলবো, তখন তার কানের মধ্যে গিয়ে যে মা ধ্বনিটা তার কানের মধ্যে গিয়ে ধাক্কা খাবে, তখন সে বুঝবে ইয়াস মা। যদি ভুল শোনাই তাহলে সে ভুল শিখবে, আর যদি শুদ্ধ শেখাই তাহলে শুদ্ধ শিখবে। মুদ্রা কথা এটাই। চোখ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়।
চোখের সামনে দেখা বস্তুটি শনাক্ত করা। চোখে আমরা যা দেখি তাই শিখি, কিন্তু ভাই মনে রাখবেন, চোখে খারাপ বস্তু দেখাবেন না শিশুদের চোখে থেকে খারাপ বস্তুগুলো দূরে রাখুন, ঠিক আছে? বিশেষ করে মোবাইলটা দূরে রাখতে পারেন, ভালো হয়। কারণ মোবাইলের মধ্যে এখন তো বুঝতে পারছেন, কি আর বলবো আপনাদের, তাই না? কী সব, ঠিক আছে না? পজিটিভ নেগেটিভ সাইড দুটোই আছে। তাই যত সময় পারেন চোখের সামনে থেকে শিশুদের মোবাইলটা দূরে সরিয়ে রাখুন, ভালো হবে। শিশুদের ভাষা বিকাশও ভালো হবে এবং তার ব্রেন ডেভেলপমেন্টটাও কিন্তু ভালো হবে। শিশু জানতে চায় কোনটি কোন বস্তুর প্রতীক। যেমন আমি তাকে বললাম কলম, সে বললো বাবা কলম কোনটি? তখন এই কলমটাকে আনিয়ে দেখে দেবে যে এইটা, দিস ইজ কলম। যেমন একটা গাছ, সে উচ্চারণ শুনলো গাছ, কানে শুনলো গাছ, স্যার বাবা গাছ কোনটি? তখন তাকে দেখাতে হবে যে ইট ইজ গাছ। সে চোখ দিয়ে যখন দেখে নেবে এটা গাছ, তখন সে বুঝে নেবে যে দিট ইজ গাছ। নাক দিয়ে আমরা কী করি? নাক দিয়ে আমরা ঘ্রাণ লই, এটা হচ্ছে তার সংবেদনশীল যোগসূত্র। আর চোখটা হচ্ছে প্রতীকের উপলব্ধি, আর কান হচ্ছে শব্দ শোনা এবং উচ্চারণের ফলশ্রুতি। তো সংবেদনশীল যোগসূত্র যেমন গন্ধের মাধ্যমে বস্তুর পরিচয়, কোন ফুলের কি গন্ধ হতে পারে তার সঙ্গে মিলানো। যেমন আমরা অনেক সময় গন্ধ শুনেই বলি না, এখানে, মানে আমরা গন্ধ শুনে বুঝে যাই যেখানে ভালো জিনিস আছে না খারাপ জিনিস আছে। তো এই উপলব্ধিটা শিশুদেরকে করাতে হবে বা করানো দরকার। যান্ত্রিক শুদ্ধতা, প্রাথমিক স্তরে যদি যাই, এই সময়টা কৌতূহলী এবং রূপকার হিসাবে ব্যবহৃত হয়। এই সময়টা বিশেষ করে 6 থেকে 10 বছর, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুরা যে পড়াশোনা করে, এই সময়কে বিশেষত প্রাথমিক স্তর বলে বলা হয়। এই সময় তাদেরকে যান্ত্রিক শুদ্ধতা দিতে হবে, যেমন উপযুক্ত শব্দ ব্যবহার, নির্ভুল বানান এবং সঠিক উচ্চারণ আয়ত্ত করার চূড়ান্ত সময়। এই সময় তাদেরকে উপযুক্ত শব্দ ব্যবহার শেখাতে হবে, নির্ভুল বানান শেখাতে হবে, সঠিক উচ্চারণ যে আয়ত্ত করা, এই সঠিক উচ্চারণ আয়ত্ত করার চূড়ান্ত সময় এই সময়টা, এটাকে দেখতে হবে। তারপর হচ্ছে কি স্যার, নিরন্তর জিজ্ঞাসা। এই সময় শিশুরা কিন্তু অনবরত জিজ্ঞাসা করবে এবং আমাদের উচিত, আমরা বয়োজ্যেষ্ঠ হিসাবে, এজ এ শিক্ষক, এজ এ প্যারেন্টস হিসাবে আমাদের উচিত যে আমরা তাকে নিরাশ করব না, শিশুর প্রত্যেকটা কথার আমরা উত্তর দেব। শিশুরা যত বেশি প্রশ্ন করবে, তত মনে করবেন যে তার মধ্যে ভাষা বিকাশ তত বেশি হচ্ছে। প্রচুর কথা বলার প্রবণতা এই সময় লক্ষ্য করা যায়। তাদের কৌতূহল এবং প্রশ্নকে দমিয়ে রাখবেন না, তাকে ধমক দেবেন না যে চুপ কর, কথা বলিস না, না, তাকে আরও প্রশ্ন করতে উৎসাহিত করুন। তার কৌতূহল, এটা তার কৌতূহল, তার জাগার ইচ্ছা, এটা কি সে জানতে চাচ্ছে ভাই। তাদের কৌতূহল এবং প্রশ্নকে দমিয়ে না রেখে সঠিক উত্তর দিয়ে উৎসাহিত করতে হবে। তাকে কি করে সে সঠিক উত্তর দিতে হয়, এগুলাকে খুব ভালো করে তাকে দেখাতে হবে। এই সময় সে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এবং ভাষা ব্যবহারে প্রাথমিক দক্ষতা অর্জন করেছে। বা সে যদি ভাষা যদি প্রাথমিক দক্ষতা সে যদি অ্যাচিভ করে নেয়, অর্জন করে নেয়, তখনই সে তার মনের ভাবটা আপনার কাছে প্রকাশ করতে পারবে। ভাষার উৎস হিসাবে আমরা যদি দেখি, শিশুরা যে ভাষা শেখে, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আত্মস্থকরণ, আর একটা হচ্ছে সচেতন শিখন। একটা হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিশুরা শেখে, আর একটা হচ্ছে দ্বিতীয় ভাষার মাধ্যমে শেখে। তো মাতৃভাষাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা অর্জন। অর্জন মানে কি? এক কথায় আমি আপনাকে বলে দিই, ভাষা অর্জন এবং ভাষা শিখনের মধ্যে পার্থক্য কী। দ্বিতীয় ভাষাকে বলা হয় ভাষা শিখন এবং প্রথম ভাষাকে বলা হয় ভাষা অর্জন। আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে, এটা হচ্ছে ভাষা অর্জন, আর এটাকে আমরা বলবো ভাষা শিখন। ক্লিয়ার? তো ভাষা অর্জন মানে এমন কিছু জিনিস আছে, এমন কোনো ভাষা আছে যেটা আমরা শিখি না, আমাদেরকে শিখতে হয় না। ও আমাদের মা বাবা, পরিবার, পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, এদের কাছ থেকে শুনে শুনে আমাদের অটোমেটিক্যালি আমরা শিখে যাই। দ্যাট ইজ কল ভাষা অর্জন। এবং যে ভাষাটা আমাদের স্কুলে গিয়ে ডেফিনেটলি শিক্ষক মহাশয়ের হাত ধরে শিখতে হয়, দ্যাট ইজ কল ভাষা শিখন। এই ভাষা শিখন বা মাতৃভাষাকে বলা হয় ভাষা 1, আর ভাষা শিখনকে বলা হয় ভাষা 2।
দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর মাদার টাংকে বলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো মাদার টাংয়ের প্রকৃতি এটা স্বতঃস্ফূর্ত শিখন, অর্থাৎ এটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসবে, আমাদের শিখতে হয় না, জবরদস্তি করে শিখতে হয় না। অটোমেটিক্যালি আমরা মা বাবা আত্মীয় স্বজন কারো না কারোর কথাবার্তা শুনে আমরা অটোমেটিক্যালি শিখে যাই। এটা পদ্ধতিকে শুনতে শুনতে এবং বলতে বলতে এটা প্রাকৃতিকভাবে আয়ত্ত হয়ে যায়। এটা আমাদের শিখতে হয় না কঠোর পরিশ্রম করে, অটোমেটিক্যালি আমরা শুনতে শুনতে এবং বলতে বলতে প্রাকৃতিকভাবে এটা কী হয়ে যায়, অ্যাচিভ হয়ে যায় বা আয়ত্ত হয়ে যায়। এটা প্রয়োজনীয়তা আছে, কি প্রয়োজনীয়তা স্যার? প্রথাগত ব্যাকরণের প্রয়োজন নেই। এখানে মাতৃভাষা শিখতে গেলে আমাদের কোনো ব্যাকরণ, ব্যাকরণ, উইদাউট ব্যাকরণ আমরা কি করতে পারি, এই ভাষাটা শিখতে পারি। দ্বিতীয় ভাষা হিসাবে যদি দেখি তাহলে আমরা দেখব সচেতন অনুশীলন আবশ্যক, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। শিখতে গেলে সচেতন দরকার আছে, খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। কিন্তু এখানে মাদার টাং বা মাতৃভাষা শিখতে গেলে মনোযোগ, অটোমেটিক কী করে শিখবেন আপনি নিজেই বুঝবেন না। আমি যদি প্রয়োজন হয় তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশনের আর একটা ডিটেলস ক্লাস দিয়ে দেবো, হয়ে যাবে। তো সচেতন অনুশীলন আবশ্যক, অর্থাৎ ভাষাটা শিখতে গেলে কিছুটা মনোযোগ দিয়ে শিখতে হয়। শুধুমাত্র শব্দভাণ্ডার শিখলে চলবে না, প্রয়োগ এবং কৌশলও জানতে হবে। অনেকগুলো শব্দ আমি শিখে নিলাম, শব্দগুলা কোথায় কোন শব্দ কিভাবে ব্যবহার করব যদি না জানি, তাহলে শব্দগুলো শেখার কোনো মানে হলো না। তার মানে আমাদের প্রয়োগ, কৌশল, শব্দভাণ্ডার তিনটাই শিখতে হবে। এবং দ্বিতীয় ভাষার শিক্ষণের ক্ষেত্রে আমাদের ব্যাকরণ শিক্ষণ লাগবে এবং অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানও এখানে অত্যন্ত জরুরি। প্রাথমিক স্তরের যেটা শিক্ষণ কৌশল, প্রাথমিক স্তরের যেটা শিক্ষণ কৌশল, এটা হচ্ছে ধ্বনি এবং শ্রুতি নির্ভর পদ্ধতি। প্রথমটা কি দিয়েছে দেখুন তো স্যার, এটা দিয়েছে বর্ণক্রম পদ্ধতি। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং পরে মাত্রা শিক্ষা। প্রথমে আমরা তাদের স্বরবর্ণ শেখাবো, তারপরে ব্যঞ্জনবর্ণ শেখাবো, তারপরে আমরা মাত্রা শেখাবো যে কোন বর্ণের কয়টি মাত্রা আছে, কতটি অর্ধমাত্রা, কতটি পূর্ণমাত্রা, কতটি মাত্রাহীন, এইগুলো আমরা তাকে পরবর্তীতে শেখাবো। তবে উচ্চারণ কিন্তু স্পষ্ট হওয়া জরুরি। বর্ণক্রম পদ্ধতিতে মনে রাখবেন বর্ণের যে উচ্চারণ এটা কিন্তু স্পষ্ট হতেই হবে। তারপর হচ্ছে ধ্বনি সাম্য পদ্ধতি। ধ্বনি সাম্যযুক্ত শব্দ নির্বাচন করে শিক্ষাদান। ধ্বনি সাম্য মানে রাইমস ওয়ার্ড, একটা ধ্বনির সঙ্গে আরেকটা ধ্বনি যখন মিল হয় তখন শিশুরা শিখতে আনন্দ পায়, মজা পায়। ঠিক আছে না? চলা বলা, কলা নলা, পম চম, কল চল, এই যেটা রাইমস ওয়ার্ড যেগুলো আছে ধ্বনি সাম্য থাকে, একই ধ্বনির সমানযুক্ত যদি শব্দ থাকে তখন এই শব্দগুলো নির্বাচন করে আমরা যখন শিক্ষাদান করি শিশুদের, তখন তারা শিখতে খুব ভালো পায় এবং খুব তাড়াতাড়ি তারা শিখে নেয়। যেমন উদাহরণস্বরূপে যেমন জল, ফল, কল, বা নাম, জাম, রাম, দেখুন একই ধরনের উচ্চারণ আসছে, ধ্বনিটা একই ধরনের। জল, ফল, কল, চল, বল, তারপর হয়তো বা আরে উদাহরণ দিতে পারি যেমন নাম, জাম, রাম, ধাম, কাম, এগুলো বলতে পারি, একই ধ্বনি আসছে। তো এইভাবে শিক্ষাদান করতে পারি। তারপর হচ্ছে আবৃত্তি পদ্ধতি। ছন্দ, জ্যোতিচিহ্ন এবং শাসাঘাত মেনে পড়া। সহজ পাঠ অত্যন্ত উপকারী। শিক্ষকের উচ্চারণ শিক্ষার্থীদের প্রভাবিত করে। ভালো করে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণগুলা শুনে শুনে শিশুরা উচ্চারণ করতে পারবে এবং আমাদের উচ্চারণ যদি স্পষ্ট এবং ক্লিয়ার হয় শিশুরাও কিন্তু স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবে। তারপর হচ্ছে লিঙ্গাফোন পদ্ধতি, যেটা এখন আর ইউজ করা যায় না। এটা হচ্ছে রেকর্ড করে পড়ানো, এটা এখন আর একটি পড়া, যেমন মোবাইল ফোনে আপনি একবার রেকর্ড করে নিলেন আর তারপর বারবার ওই রেকর্ডিংটাকে বাজিয়ে দিলেন এবং শিশুরা শুনে শুনে সেটা শিখে নিল, এটাকে বলা হয় লিঙ্গাফোন পদ্ধতি। এটা এখন মোটামুটি এখন আর ইউজ হয় না। যদি পরীক্ষায় এই ধরনের অ্যাকর্ডিং টু দিস টাইপ অফ কোয়েশ্চন আসে তখন মনে রাখবেন যেটা এক ধরনের পদ্ধতি, যেটা ধরে নিন মোবাইলের মধ্যে আপনি একবার বলে, আমি যে কথাগুলো বললাম একবার রেকর্ড করে নিলেন, যেমন আমি ভিডিও বানাচ্ছি আমি একবার রেকর্ড করছি এবং আপনারা কি করছেন, ইচ্ছা হলে একবারের জায়গায় 10 বারও আমার ভিডিওটা আপনারা দেখছেন, দেখে আপনারা শেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। দ্যাট ইজ কল লিঙ্গাফোন পদ্ধতি। তারপর হচ্ছে শব্দক্রম পদ্ধতি। এটা পরিচিত শব্দ দিয়ে শুরু হয়, যেমন আ দিয়ে শুরু, আ ফর আকাশ। শুধু শব্দ নয়, শব্দের অর্থ ও ব্যবহার শেখাতে হবে। যেমন অয়ে অজগর,
আতে আম, ইয়ে ইট, ইয়ে ইগল, এই যে আমরা শেখাই। তো এটা হচ্ছে শব্দক্রম, আস্তে এক এক শব্দ থেকে আরেক শব্দে যাওয়া। আ থেকে আকাশ, তো শুধুমাত্র আকাশ শেখালে হবে না, আকাশের অর্থটা কি, আকাশ জিনিসটা আসলে কি এবং আকাশের ব্যবহারটা কি, ওটাও কিন্তু তাদেরকে শেখাতে হবে। তারপর হচ্ছে বাক্যক্রম, পরিচিত শব্দ দিয়ে ছোট বাক্য গঠন, যেমন আমি ভাত খাই, পরিচিত শব্দ দিয়ে বাক্য গঠন করাতে হবে, ছোট ছোট বাক্য গঠন করাতে হবে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে লিখতে পড়তে পারছে কিনা না তা যাচাই করতে হবে। গল্প বলা পদ্ধতি, শিক্ষামূলক, সহজ সরল এবং একটা চিত্রধর্মী গল্প। গল্প বলা পদ্ধতি, তাদেরকে খুব ভালো করে যদি আমরা গল্প বলি, অতি একটা ভালো যদি ইন্টারেস্টিং যদি আমি একটা গল্প বলে দিই, তাহলে সে কিন্তু সে গল্পটা শুনতে বাধ্য এবং সে গল্পের মাধ্যমে সে কিন্তু অনেক কিছু শিখে যাবে। যদি ভালো গল্প হয়, তা গল্পের মধ্যে যদি রসিকতা পূর্ণ যদি গল্প থাকে বা রসিকতা পূর্ণ করে যদি আমি শোনাতে পারি, তখন শিশুটা অটোমেটিক্যালি কিন্তু কী করতে পারবে, সে গল্পের মাধ্যমে সে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। দেখা এবং বলা পদ্ধতি, শিশুরা কি করে, অনেক সময় আমি আগে যে বলেছিলাম যে দেখে দেখে অনেক কিছু শিখে এবং বলে বলেও কিন্তু অনেক কিছু তারা শিখে। যখন আমরা শিক্ষা দান করাবো বা শেখাবো, শেখাতে গেলে একটা জিনিস আমাদের খুব প্রয়োজন হয়, যেটা হচ্ছে টিচিং এইডস। টিচিং এইডস মানে কি? টিচিং এইডস মানে যে কোনো একটা উপকরণ, যে কোনো একটা জিনিস, ঠিক আছে না, যেটাকে আমরা বলি শিক্ষণ সামগ্রী, টিএলএম। তো টিএলএমের একটা বিস্তারিত আমার সিলেবাসে আছে, তো টিএলএম সম্বন্ধে আমি বিস্তারিত একটা ক্লাস দেব, তারপরও হাইলাইট এখানে বলি। একটা আমাদের টিচিং এইডস থাকবে, লেখাগুলি হবে বড় আকারের এবং সম্পূর্ণ নির্ভুল। যেমন ধরুন একটা ব্ল্যাকবোর্ড যদি থাকে, একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি যে লেখাগুলো লিখবো, এই লেখাগুলো যেন বড় বড় হয়, শিক্ষার্থীরা দূর থেকে যেন খুব ভালো করে লেখাগুলো পড়তে পারে, বুঝতে পারে, এবং লেখাগুলো যেন সম্পূর্ণ নির্ভুল হয়, বানান ভুল থাকা চলবে না। যদি সেখানে বানান ভুল থাকে, তাহলে তারা কিন্তু বানান ভুলই শিখবে। যুক্ত ব্যঞ্জনগুলা ভেঙ্গে ভেঙ্গে স্পষ্ট করে লিখতে হবে। যুক্ত ব্যঞ্জনগুলো অনেক সময় ছোট শিশুরা তো যুক্তবর্ণ বুঝতে পারে না, তাই যুক্ত ব্যঞ্জনগুলোকে খুব ভালো করে সুন্দরভাবে ভেঙ্গে ভেঙ্গে লিখতে হবে। প্রতিকৃতি মূলের কাছাকাছি হতে হবে। এই যে প্রতিকৃতি, যেমন ধরুন এই যে একটা ফটো, আমরা যে টপিকে বোঝাচ্ছি, এই টপিক রিলেটেড একটা ফটো কিংবা একটা অবজেক্ট যদি সামনে রাখি, তাহলে খুব ভালো হয়। যেমন আমি তাকে গাছ, আজকে আমি তাকে গাছ সম্বন্ধে পড়াচ্ছি, আমি ইবিএস এর ক্লাসে যাচ্ছি, ধরে নিন আমি আজকে ইবিএস এর ক্লাসে যাচ্ছি এবং ইবিএস এর ক্লাসে গিয়ে আমি ট্রি মানে কি স্যার, গাছ। তো গাছ সম্বন্ধে আমি পড়াতে যাচ্ছি, গাছের প্রাণ আছে, গাছের পাতা আছে, রক্তহরিত আছে, তাদের পত্রহরিতের মাধ্যমে ওরা রান্নাবাড়া করে, এইসব আমরা পাতার ক্লাস করতে যাচ্ছি। তখন যদি একটা ছোটো গাছকে যদি আমি উপরে নিয়ে যাই, বা গাছকে যদি আমি তার সামনে নিয়ে যাই, বা গাছের কাছে যদি তাকে নিয়ে আসে, যদি গাছটাকে দেখে দেখে যদি আমি তাকে শিক্ষাদান করি, এই গাছটাই হচ্ছে আমার একটা উপকরণ, একটা টিচিং এইডস। মনে থাকবে, তথ্যগত কোনো ভুল থাকবে না, তার শিক্ষার্থীদের সামর্থ্যভিত্তিক হতে হবে এবং কি করে এটাকে প্রয়োগ করতে হয় এটাও আমরা দেখে নেব। ঠিক আছে, এখানে হচ্ছে শিক্ষকের পর্যবেক্ষণ থাকবে। এই যে ভাষার যান্ত্রিক ত্রুটি যে সংশোধন, মাত্রা, এ ও কোন কোন বর্ণের ক্ষেত্রে মাত্রা দিতে হয় এবং কোন কোন বর্ণের ক্ষেত্রে মাত্রা দিতে হয় না, এটা স্পষ্টভাবে জানাতে হবে। এই যে এর মধ্যে কোনো মাত্রা নাই, ওতে কিন্তু মাত্রা আছে, ঠিক আছে না। তো কোন বর্ণের ক্ষেত্রে মাত্রা দিতে হবে, কোন বর্ণের ক্ষেত্রে মাত্রা দিতে হয় না, এই জিনিসগুলো শিক্ষার্থীদের মাত্রা সম্বন্ধে একটা পুরো স্পষ্ট ধারণা দিতে হবে। ধ্বনি বিভাজন, এই যে র বনাম র, এই একটা র আর একটা র, একটা হচ্ছে বই পড়া, একটা হচ্ছে কাপড় পরা, উচ্চারণ কিন্তু একই ধরনের, প্রায় একই ধরনের, র আর রবীন্দ্র র আমরা যাকে বলে থাকি। তো এই যে পড়া, এটা পড়তে গেলে এই রটা ব্যবহৃত হয়, আর কাপড় পরিধান করা বা পরার ক্ষেত্রে ওই রটা ব্যবহার করা হয়। তো এই ধরনের যে সকল বর্ণের যে ধ্বনি বৈষম্য যে সকল বর্ণের মধ্যে আছে, ওইগুলোকে ভালো করে তাকে দেখাতে হবে, বোঝাতে হবে, মাত্রা জানাতে হবে এবং যুক্তাক্ষরগুলোকে খুব ভালো করে বিশ্লেষণ করতে হবে। এখানে যে জ্ঞান বা বিজ্ঞান, এখানে এই যে বর্ণটা, এটা নিও প্লাস বর্গীয় যুক্ত হয়ে হয়েছে, এটা তাকে আমার খুব ভালো করে শেখাতে হবে। এই যে নিও প্লাস বর্গীয় দিয়ে আমরা এই যুক্ত বর্ণটা পেয়েছি, এটা কিন্তু তাকে বিশ্লেষণ করে বোঝাতে হবে।
তারপর দীর্ঘস্বর, হ্রস্বস্বর, মধ্যনস্ব, তালব্যস্ব, এইগুলা শুদ্ধ যে উচ্চারণ, কোনটা হ্রস্ব ই কোনটা দীর্ঘ ই। হ্রস্ব ই মানে কি ছোট্ট স্বর হয়, গতিকে হ্রস্ব ই। আর দীর্ঘ ই মানে এটা ই আছে, ইটা দীর্ঘ উচ্চারণ হয়, যার কারণে তার নাম হচ্ছে দীর্ঘ ই। তারপর হচ্ছে তালব্যস্ব, মূর্ধন্যস্ব, তারপর দন্তস্ব, মূর্ধন্য, দন্থন্য, এই যে উচ্চারণগুলো শুদ্ধভাবে তাকে শেখাতে হবে। এবার মাধ্যমিক স্তরে যদি যাই তাহলে বয়সটা এখানে 11 থেকে 15 হবে। এটা নবম দশম শ্রেণী বলেছে এখানে। যাই হোক, এখানে কৈশোর অতিক্রান্ত মানসিক এটা ভাষাগত দক্ষতা এটা হয়ে যাবে। এটা তো অটোমেটিক্যালি আমরা জানলাম, বড় ক্লাসে আমরা একটু হাইলি থাকবো। আক্ষরিক অর্থ থেকে তারা সাহিত্য রসে উত্তরণ করে। এখানে তারা যেহেতু বড় হয়েছে, তারা অনেক বড় 14-15 বছরে হয়ে গেছে, আমরা মাধ্যমিক স্তরে যখন যাচ্ছি তখন তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি হবে, শৈলী বৃদ্ধি হবে, অর্থাৎ নিজে নিজে কোনো কিছু আবিষ্কার ডিসকভার করতে হবে। তারা যে কোনো কিছুর অর্থ বা অনুবাদ করতে পারবে, যে কোনো জিনিসের প্রকাশ ভঙ্গি করতে হবে, সাহিত্য রস খুঁজে বের করতে পারবে, অর্থ অনুবাদ করতে পারবে, ভাষা এবং সৃজনশীলতা করতে পারবে, একই ব্যাপার। ব্যাকরণ শিক্ষণ আমরা কি করে দেব? ব্যাকরণ শিক্ষণের মূল পদ্ধতিটি হচ্ছে আরোহী পদ্ধতি। আমরা আরোহী পদ্ধতিতে আমরা কি করি? শিশুদের ব্যাকরণ শিক্ষাদান করি। আরোহী পদ্ধতিতে বলা হয় কি ইন্ডাকটিভ মেথড। তো আরোহী পদ্ধতিতে কী করা হয়? প্রথমে একটা উদাহরণ দেওয়া হয়। আরোহী পদ্ধতিটা কি? আরোহী পদ্ধতিতে আমরা শিশুদের ব্যাকরণ শিক্ষা দেই। তো আরোহী পদ্ধতি মানে ইন্ডাকটিভ মেথড। তো ইন্ডাকটিভ মেথডে প্রথমে আমরা কি করি? একটা উদাহরণ দিই, যেমন অতি পরিচিত শব্দ এবং বাস্তব উদাহরণ দিয়ে আমরা আলোচনা শুরু করি। যা জিনিসটা যে বস্তু বা যে জিনিস একটা শিশু জানে, ওই জানা একটা উদাহরণ দিলাম, তারপর ওই উদাহরণ থেকে আমরা জিনিসটাকে একটু বিশ্লেষণ করলাম, তারপর এটা সূত্র গঠন করলাম, তারপর এটাকে যখন আমরা প্রয়োগ করলাম, দ্যাট ইজ কল ইন্ডাকটিভ মেথড। অর্থাৎ উদাহরণ থেকে ফর্মুলা, উদাহরণ টু ফর্মুলা, এক্সাম্পল টু রুল। যখন আমরা এক্সাম্পল টু রুল যাব বা সিম্পল টু কমপ্লেক্স যাব, তখন আমাদের হয় ইন্ডাকটিভ মেথড। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কি করে ভাষা হতে হয় আমরা দেখালাম। এখানে দেখুন প্রাক প্রাথমিক স্তরে লাস্ট আমরা যেটু দেখে নেই। প্রথম আমরা শুরু হয় প্রাক প্রাথমিক স্তর। এখানে ইন্দ্রিয়ই হচ্ছে পথপ্রদর্শক। শিশুদেরকে ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের শেখাতে হবে। প্রাথমিক স্তরে ত্রুটি সংশোধক হিসাবে এবং স্থপতি হিসাবে শিক্ষকের ভূমিকা থাকবে। যান্ত্রিক ত্রুটি যেগুলো থাকবে এগুলা খুব তাড়াতাড়ি তাদেরকে সংশোধন করে শেখাতে হবে। মাধ্যমিক স্তরে সাহিত্যের মেন্টর হিসাবে একজন শিক্ষককে কাজ করতে হবে, তাই না? একটি ভাষার পূর্ণাঙ্গ বিকাশ তখনই ঘটবে যখনই একজন শিক্ষক সঠিক বয়সে সঠিক পদ্ধতি নির্বাচন করবেন। শিক্ষকের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের মূল ক্লাস।